তোমরা সবাই জয়েন করেছো? जी मैम। প্রিয় ছাত্রছাত্রীরা আমার সবাই জয়েন করেছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ম্যাম ওরা তো কেউ আসছে না। তোমরা সবাই প্রিয় ছাত্রছাত্রী তো সবাই পার্টিসিপেট করেছো? তোমরা আমার কথা শুনতে ম্যাম পাচ্ছ? ম্যাম এখানে শুধু আমি দেখতে পাচ্ছি, আর তো কেউ আসে নাই। আছে, অনেকেই আছে, তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, সবাই আছে, স্টুডেন্ট আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের দুইটা অধ্যায়ের দিকে প্রথম অধ্যায়টা পড়ানো হয়েছিল আগে, আমি ওখান থেকে তোমাদের মোহাম্মদ ঘুরিয়ে দিয়েছি। এখন তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাতে তোমাদের টপিকস হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। তোমাদের দ্বিতীয় অধ্যায় দেখো, দিল্লি সালতানাত যুগ। এই দিল্লি সালতানাত যুগে আজকে আমি তোমাদের টপিকস যেটা পড়বো সেটা গিয়াসউদ্দিন বলবন। তোমরা দেখো, সূচি পড়তে দেখো, সুলতান গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের গিয়াসউদ্দিন বলবনের প্রাথমিক জীবন, বলবনের সিংহাসনে আরোহণ। নেক্সট হচ্ছে পয়েন্ট হচ্ছে তোমাদের 40 চক্র বা 40 দাস গোষ্ঠী সম্পর্কে ব্যাখ্যা, সুলতান বলবনের মঙ্গল নীতি ব্যাখ্যা। নেক্সট পয়েন্ট হচ্ছে রাজতন্ত্র ও সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ আর সৃজনশীল প্রশ্ন। তোমরা একটু ফোনটাই করে রেখে দিও, বুঝছো, মিউট করে রেখে দিও। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম বাহাউদ্দিন। বলবন ছিল তার উপাধি। উলুগ খান তার দ্বিতীয় এবং গিয়াসউদ্দিন তার
গিয়াসউদ্দিন ছিল তার রাজ উপাধি। গিয়াসউদ্দিন বলবন তুর্কিস্তানের ইলবারি বংশে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি ছিলেন ইলবারি তুর্কি। বলবন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও যৌবনে তিনি কৃতদাসে পরিণত হন। মঙ্গলরা তাকে বসরার দাস ব্যবসায়ী জামালউদ্দিনের কাছে বিক্রি করে 1232 খ্রিস্টাব্দে জামালউদ্দিন অন্যান্য কৃতদাসের সাথে বলবনকে দিল্লিতে এনে সুলতান ইলতুৎমিশের নিকট বিক্রয় করেন। তাহলে আমরা দেখলাম যে বলবনের প্রকৃত নাম কি? বাহাউদ্দিন। বলবন ছিল তার উপাধি। তার দ্বিতীয় উপাধি কি ছিল? উলুগ খান। এবং গিয়াসউদ্দিন ছিল তার রাজ উপাধি। সিংহাসনে যখন বসেন তখন তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করেছিলেন। বলবন ছিলেন অত্যন্ত মেধাবী ও যোগ্যতা সম্পন্ন। যোগ্যতা ও প্রতিভা বলে তিনি সুলতান ইলতুৎমিশের 40 কৃতদাস বন্দেগানি চেহেলগান চক্রের প্রভাবশালী আমত্তে পরিণত হন। আমত্ত মানে হচ্ছে উচ্চ পদে নিয়োজিত হন। পরবর্তীতে বলবন ইলতুৎমিশের খাসবরদার ব্যক্তিগত পরিচালক নিযুক্ত হন। বলবনের কর্মদক্ষতায় বিমুগ্ধ হয়ে সুলতানা রাজিয়া তাকে আমিরি শিকার দুর্গ প্রধান পদে নিযুক্ত করেন। সুলতান বাহরাম শাহের সময়কালটা হচ্ছে 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ পর্যন্ত। সময় বলবন আমিরি আখুর রাজকীয় অশ্বশালার অধিপতি। আমিরি আখুরের ছিল কি? পদটা ছিল কি? পদের নাম রাজকীয় অশ্বশালার অধিপতি পদে নিয়োগ লাভ করেন। তিনি রেওয়ারি ও হানসির জাগিরদার হিসাবেও দায়িত্ব পালন করেন। সুলতান আলাউদ্দিন মাসুদ শাহের রাজত্বকাল ছিল 1242 থেকে 1246 খ্রিস্টাব্দ। সময় বলবন আমিরি হাজিব প্রধান সেনাপতি পদে নিয়োগ লাভ করেন। মঙ্গলদের বিরুদ্ধে সাফল্য লাভ করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। সুলতান নাসিরউদ্দিন বলবনকে নায়েবি মামালিক পদে নিয়োগ করেন। বলবন সুলতান নাসিরউদ্দিনের সাথে আপন কন্যার বিবাহ দান করে আরো প্রভাবশালী হয়ে ওঠেন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে তিনি নিজ যোগ্যতা বলে প্রধানমন্ত্রীর পদ লাভ করেন। রাজকাজে সুলতান নাসিরউদ্দিনের অনীহার কারণে বলবনি মূলত দায়িত্ব পালন করেন। এখানে একটু বলে রাখা দরকার তোমাদের, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন মাহমুদের সাথে বলবনের কি সম্পর্ক ছিল? নাসিরউদ্দিন মাহমুদ ছিল সুলতান মাহমুদের মেয়ের জামাতা, আর সুলতান মাহমুদের শ্বশুর ছিলেন কি? গিয়াসউদ্দিন বলবন। অনেকটা ছায়া সুলতান হিসাবে সালতানাতের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও বহি শত্রুর আক্রমণ প্রতিহত করে সাম্রাজ্যের স্থায়িত্ব বজায় রাখেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে বলবনের তেজস্বিতা এবং কর্মোদ্যম ব্যতীত দিল্লি সাম্রাজ্য আভ্যন্তরীণ বিদ্রোহ ও বৈদেশিক আক্রমণের চরম আঘাত সহ্য করতে পারত না। তোমরা বলবনের উপর থেকে ইনভার্টেড কমা দিবে, আর চরম আঘাত সহ্য করতে পারত না, এখানে ইনভার্টেড কমা শেষ করবে। বলবনের এরূপ প্রকৃতি এবং কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ
সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তাকে উলুগ খান উপাধিতে ভূষিত করেন। বলবনের সিংহাসনে আরোহণ। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ অপুত্র বা নিঃসন্তান ছিলেন, তাই মৃত্যুর পূর্বে তিনি তার শ্বশুর এবং প্রধানমন্ত্রী বলবনকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। ইতিহাসে আমরা একটা বিরল ঘটনা দেখি যে কখনো মেয়ের জামাই শ্বশুরকে কখনো সিংহাসনের উত্তরাধিকারী নিযুক্ত করেনি। একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। এই বলবনকে তার মেয়ের জামাতা সুলতান মাহমুদ তার পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারী নিযুক্ত করেন। অতঃপর নাসিরউদ্দিনের মৃত্যুর পর বলবন 1265 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি 60 বছর বয়সে গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কত বছর বয়সে বসলো? 60। এটা একটা ব্যতিক্রম ঘটনা। এত বছর বয়সে আমরা খুব বেশি শাসককে দেখি না যে সিংহাসনে আরোহণ করেছে। এখানেও একটা ব্যতিক্রমধর্মী ঘটনা, সেটা হচ্ছে কি বলবনের 60 বছর বয়সে সিংহাসনে আরোহণ। বলবনের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে সালতানাতে ইলতুৎমিশের বংশধরের বিলুপ্তি ঘটে এবং বলবনী শাসনের যাত্রা শুরু হয়। তোমরা 1265 খ্রিস্টাব্দ সালটা আন্ডারলাইন করবে। 40 চক্র বা 40 দাস গোষ্ঠী সম্পর্কে ব্যাখ্যা। 40 চক্রের ইলতুৎমিশ কৃতদাসদের মধ্য হতে যে 40 জন বিশ্বস্ত ও সুযোগ্য কৃতদাসকে সংঘবদ্ধ করে একটি 40 চক্র গঠন করেছিলেন। এই অভিজাতদের একটি চক্র বন্দেগানি চেহেলগান বা তারা শামসি কৃতদাস নামে পরিচিতি লাভ করে। ইলতুৎমিশের দুর্বল উত্তরাধিকারদের সুযোগে রাজ্য প্রশাসন, রাজনীতি ও অর্থনীতিতে 40 চক্র রাজ্যের মধ্যে সর্বেসর্বা হয়ে ওঠে। তারা রাষ্ট্রীয় জমিজমা ভোগ দখল করা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করত। বলবন নিজেও এই চক্রের অন্যতম সদস্য ছিলেন। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর সুলতান বলবন উপলব্ধি করেন যে সালতানাতের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, দৃঢ়ীকরণ এবং নিজের ক্ষমতা ও নিরাপত্তা সুসংহত করার জন্য তুর্কি অভিজাত 40 চক্রের ক্ষমতা নাশ করা প্রয়োজন। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে বলবন নিজেও কি ছিলেন? 40 দাসের একজন সদস্য হয়ে পরবর্তী সময়ে তিনি উপলব্ধি করেন যে এই 40 চক্র যদি সিংহাসনে তার তার বিরোধিতা শুরু করে তাহলে তার পক্ষে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এজন্য তিনি কি করলেন? তাদের ধ্বংস সাধনের জন্য এবং ক্ষমতাকে খর্ব করে দেওয়ার জন্য তৎপর হলেন। এই 40 চক্রের বিরুদ্ধে ব্যবস্থাবলী ছিল নিম্নরূপ। বলবন তাদের জঘন্য ও হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে তাদের বিশেষ সুযোগ সুবিধা বাতিল করেন। 2. অবাধ মেলামেশা বন্ধ করেন। 3. রাজদরবারে হাসি ঠাট্টার উপর নিষেধাজ্ঞা জারি করেন। কোনো ক্ষেত্রে জাগিরদারি বাতিল করেন। 5. সামান্য অপরাধে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা রেখে জনসম্মুখে হেয় করতেন। এভাবে বলবন তাদের দুর্বল ও ক্ষমতাকে খর্ব করে শক্তিশালী 40 চক্রকে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং সমগ্র সালতানাতের সংহতি বিধান করেন। 40 চক্র তোমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য পড়বে, অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়বে। খুব এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমরা একটু চলে যাই সুলতান বলবনের মঙ্গল নীতি।
মঙ্গল আক্রমণের হাত থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করা সুলতান বলবনের অন্যতম কৃতিত্ব। মঙ্গলরা উত্তর পশ্চিম সীমান্ত পথে বারবার ভারত আক্রমণ করত। তারা লাহোর দখল করে নিয়েছিল। সিন্ধু ও মুলতান তাদের উপর্যুপরি আক্রমণের ক্ষেত্রে পরিণত হয়েছিল। এই অবস্থায় সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত সুরক্ষা এবং মঙ্গল আক্রমণ থেকে দিল্লি সালতানাতকে নিরাপদ রাখার লক্ষ্যে সুলতান বলবন কতগুলো গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করেন। আমরা জানি যে বলবনের রাজত্বকালের কয়েকটা ভয়ঙ্কর ঘটনার মধ্যে অন্যতম সেটা হচ্ছে কি 40 চক্র, আর একটা হচ্ছে কি মঙ্গল নীতি। মঙ্গলদের ভয়ে দিল্লি সুলতানরা এত ভীত সন্ত্রস্ত থাকতেন যে এই মঙ্গলদের দিকে বলবন রাজ্য বিস্তার করা পরিহার করে মঙ্গলদের দিকে বিশেষ নজর দিয়েছিলেন এবং তাদের ক্ষেত্রে কতগুলো ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। এই নীতিগুলো হচ্ছে নিম্নরূপ। প্রথমত সুলতান বলবন সেনাবাহিনী পুনর্গঠন করেন ও শক্তিশালী করেন। সৈন্যদের দক্ষতা বৃদ্ধি ও তাদের উত্তম অস্ত্র শস্ত্র ও সামরিক সরঞ্জামাদি দ্বারা সজ্জিত করে সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়। সীমান্ত নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে শের খান ও শঙ্করের মতো সেনাপতিদের সীমান্ত অঞ্চলে নিয়োগ দেওয়া হয়। সেই সময় বলবনের রাজত্বকালে দুজন বিখ্যাত সেনাপতি, একজন হচ্ছে শের খান, আরেকজন হচ্ছে শঙ্কর। এদেরকে তিনি কোথায় নিয়োগ করেন? সীমান্ত অঞ্চল সেই এলাকাতে। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রসমূহে নতুন দুর্গ নির্মাণ এবং পুরনো দুর্গ সংস্কার করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়। তৃতীয়ত, মঙ্গল আক্রমণকারীদের গতিবিধি দেখার জন্য সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। চতুর্থত, মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য রাজ্য বিস্তার নীতি বর্জন করা হয়। মঙ্গল আক্রমণের আশঙ্কায় সুলতান বলবন রাজধানী ছেড়ে দিল্লি ছেড়ে অন্যত্র না গিয়ে যতদূর সম্ভব রাজধানীতে অবস্থান করেন। মঙ্গল আক্রমণ থেকে প্রজাদের রক্ষা করা প্রধান কর্তব্য বিবেচনা করে সুলতান রাজ্য বিস্তার নীতি পরিহার করেন। পঞ্চমত, নিরাপত্তার জন্য সীমান্ত অঞ্চলে সামানা ও সুনাম নামে দুটি প্রদেশ গঠন করে সুলতানের কনিষ্ঠ পুত্র বুগরা খানের উপর প্রদেশ দুটির শাসনভার ন্যস্ত করা হয়। জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মোহাম্মদকে সিন্ধু, মুলতান ও দিপালপুরের প্রদেশপাল নিয়োগ করা হয়। ষষ্ঠত, 1279 খ্রিস্টাব্দে মঙ্গলরা পাঞ্জাব আক্রমণ করলে শাহজাদা মোহাম্মদ বুগরা খান ও দিল্লির মালিক মুবারকের সহায়তায় মঙ্গল অগ্রঅভিযান প্রতিহত করা হয়। 1286 খ্রিস্টাব্দে মঙ্গলরা পুনরায় পাঞ্জাব আক্রমণ করে শাহজাদা মোহাম্মদ তাদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন। বিক্ষুব্ধ বলবন নিজে সশূন্যে অগ্রসর হয়ে মঙ্গলদের বিতাড়িত করে লাহোর উদ্ধার করেন। এই মঙ্গল নীতি তোমাদের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নের জন্য তোমরা সৃজনশীলের জন্য খুব ভালো করে পড়বে এবং অনুধাবন মূলক প্রশ্নও থাকতে পারে। আর এর মধ্যে তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন আন্ডারলাইন করে বের করে নেবে যে শাহজাদা মোহাম্মদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলো, নিহত হলেন 1286 খ্রিস্টাব্দে। তারপরে বলবন কত খ্রিস্টাব্দে কি করলেন? মঙ্গল আক্রমণ করলেন, সেটা 1269 খ্রিস্টাব্দে। এই জায়গাগুলো আন্ডারলাইন করবে। আর বলবনের পুত্রের কি নাম ছিল? বুগরা খান।
বলবনের রাজত্বকালের আমরা বললাম দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা, একটা হচ্ছে কি 40 চক্র, আর একটা হচ্ছে বলবনের মঙ্গল নীতি। এই দুই মঙ্গল নীতি এবং 40 চক্রদের বলবন কঠোর হস্তে নিয়ন্ত্রণ করেছিলেন। এই দুটা থেকে উদ্দীপকের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সৃজনশীল প্রশ্ন খুব ভালো করে পড়বে, লাইন বাই লাইন। রাজতন্ত্র ও সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ। সুশাসিত সাম্রাজ্যের গৌরবের মূলে শাসকদের প্রতি যে ভীতি থাকে, এ সময় জনগণের মন থেকে তা মুছে যাওয়ায় দিল্লি সাম্রাজ্য এক শোচনীয় অবস্থা তৈরি হয়েছিল। সুলতান বলবন উপলব্ধি করেন ঐক্যবদ্ধ কেন্দ্রীভূত একটি শক্তিশালী ও নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই সুলতানের মর্যাদা পুনরুদ্ধার করা এবং হিন্দু ও মঙ্গল আগ্রাসন প্রতিহতকরণ ও সাম্রাজ্যের সংহতি বিধান সম্ভব। বলবন রাজাকে আল্লাহর প্রতিনিধি মনে করতেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক এবিএম হবিবুল্লাহর মতে বলবন ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের মতো রাজার দৈব সত্তায় বিশ্বাসী ছিলেন। রাজার হৃদয় হচ্ছে আল্লাহর আনুগত্যের একটি বিশেষ ভান্ডার এবং এক্ষেত্রে মনুষ্য সমাজে তার সমকক্ষ আর কেউ নন। এই বলবন থেকে তোমরা ইনভার্টেড কমা দিবে আর কেউ নয় থেকে দাড়ি দিয়ে শেষ করবে। এখানে হচ্ছে আমরা কার কথা বললাম, যে ইংল্যান্ডের রাজাকে স্টুয়ার্টের সাথে কি করতো, বলবন নিজেকে তুলনা করত। আর দৈব সত্তা হচ্ছে যে দ্বিতীয় সত্তা, আর তিনি কি মনে করতেন যে তিনি কি আল্লাহর প্রতিনিধি। এজন্য তার উপাধি ছিল একটা কি জিল্লুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন কে, গিয়াসউদ্দিন বলবন। বলবন মনে করতেন সুলতান নিজের সম্মান রক্ষা না করলে শাসিতরা অবাধ্য হয়ে পড়বে এবং অরাজকতা ও নৈরাজ্য দেখা দিতে পারে। এইরূপ ধারণার বশবর্তী হয়ে তিনি রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি ও সুলতানকে জনগণের নিকট শ্রদ্ধার পাত্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। পদক্ষেপগুলি হচ্ছে নিম্নরূপ। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি ও সুলতানের প্রতি জনগণের শ্রদ্ধা অর্জনের উদ্দেশ্যে বলবন কতগুলো পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করেন। যেমন সিংহাসনে বলবনের বংশগত কোনো দাবি ছিল না, তাই জনসমক্ষে আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্যে তিনি নিজেকে পৌরাণিক বীর আফসাসিয়াবের বংশধর বলে দাবি করেন। এখানে হচ্ছে যে তার বংশধর কেন ছিল না, আমরা দেখলাম যে পুত্র বুগরা খান কি করেন, অভিযানে নিহত হন, এজন্য তার কোনো বংশগত কোনো দাবি ছিল না। আর তিনি নিজেকে কি করতেন, পৌরাণিক বীর আফসাসিয়াবের বংশধর বলে নিজেকে দাবি করতেন। এটা তিনি অত্যন্ত গৌরব বা সম্মান বোধ করতেন এই বংশধরদের দাবি করে। তিনি পৃথিবীতে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ধর্ম ও শরীয়তের শাসন কায়েম, পাপাচার ও দুর্নীতি বিলোপ, ধার্মিক ও ভালো বংশের লোকদের রাজকার্যে নিয়োগ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। জনমতে ভীতি ও শ্রদ্ধার উদ্রেক করার জন্য বলবন ও খাওয়ারিজমের রাজকীয় ঐতিহ্যের অনুকরণে জমকালো
দরবার প্রতিষ্ঠা এবং সুলতানের আভিজাত্য রক্ষা ও তার অবাধ ক্ষমতা প্রদানের জন্য পারস্য নীতি অনুযায়ী রাজদরবারে সুলতানকে সিজদা, আভূমি, কুশন ও পায়বুস পদচুম্বন করার রীতি প্রচলন করেন। রাজদরবারের মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় রাজসভায় লঘু চপলতা, হাসি ঠাট্টা বারণ এবং মদ্যপান ও নৃত্যগীত নিষিদ্ধ করা হয়। বলবন বলবন সুলতানের ব্যক্তিগত সমমর্যাদা, বাহ্যিক আড়ম্বর ও মর্যাদার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন। তিনি সবসময় জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। সবসময় রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন। লোকদের সাথে মেলামেশা বা কথাবার্তা বলা পছন্দ করতেন না। তিনি তাদের কোনো দান এমনকি উপহার গ্রহণ করতেন না। এখানে আমরা বললাম যে সুলতানে কি আছে, নতুন কতগুলো জিনিস এখানে আসছে, যেটা দিল্লির কোনো সুলতানি বা শাসকই প্রবর্তন করেনি। একমাত্র ব্যতিক্রম কি গিয়াসউদ্দিন বলবন এটা করেনি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম কি সিজদা করা। তিনি কি করতেন, প্রজাদের একদম পা পর্যন্ত মাথা ঠেকিয়ে কি করতেন, সিজদা করতে হতো। সেটা কি বলে, আভূমি পোর্শন। অনেকটা কি যে আমরা দেখি যে ভারতবর্ষে কি প্রথা ছিল যে কোনো পুরোহিত শাসকদের সামনে কি করা হতো, একেবারে মাথা ঠেকিয়ে ভূমি পর্যন্ত কি করা, পা পর্যন্ত যে কুর্নিশটা বা করা হতো, সেটাই হচ্ছে আভূমি কুর্নিশ বা সিজদা। আরেকটা যে কথা তিনি প্রচলন করেছিলেন সেটা হচ্ছে কি পাইবুস। পাইবুসটা হচ্ছে কি পদচুম্বন। যে প্রত্যেক কি করতে হবে, যে রাজদরবারে যারা আসবে সবাইকে কি করতে হবে, সুলতানের কি করতে হবে, পাকে চুম্বন করতে হবে। এইটাই হচ্ছে পাইবুস বা পদচুম্বন রীতি। আর রাজদরবারের মর্যাদা রক্ষার জন্য তিনি কি করতেন, সর্বদা মানে লুক মানে অল্প রসিকতা করা, হাসি ঠাট্টা এগুলো করা, এবং নিজে তিনি মদ্যপান করতেন না, এবং নাচ গান তিনি একদম পছন্দ করতেন না, যার জন্য তিনি একদম এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন। নাম্বার, বলবন সুলতানের ব্যক্তিগত সমমর্যাদা, বাহ্যিক আড়ম্বর ও মর্যাদার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন। তিনি সবসময় জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। সবসময় রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন। লোকদের সাথে মেলামেশা বা কথাবার্তা বলা পছন্দ করতেন না। তিনি তাদের কোনো দান এমনকি উপহার গ্রহণ করতেন না। একটা কথা ছিল যে তিনি সবসময় কি করতেন, জনগণের কাছ থেকে দূরত্ব বজায় রাখতেন। তো এখন একটা মজার ব্যাপার, এটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। এখন যে এই যে করোনার সময়ে দেখা যাচ্ছে যে মানে আমাদের কি বলা হচ্ছে যে সবার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। তো তবে এই প্রথাটা যে তিনি প্রচলন করেছিলেন তখন এটা হাস্যকর মনে হলেও এখন আমরা দেখতেছি যে এই আধুনিক যুগের চরম বাস্তবতার মধ্যে এটা ছিল কি তার আধুনিক চিন্তা চেতনার মানসিকতা। তো আরেকটা কথা হলো যে তিনি সবসময় কি রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন, মানে যে সবসময় রাজাদের পোশাক থাকবে কি সবসময় ব্যতিক্রম ধর্মী। সাধারণ জনগণের সাথে যেন তাদের পোশাকে সাজসজ্জার মিল না থাকে, এটা থেকেও তিনি কি করতেন, ব্যতিক্রম থাকতেন, না হলে কি আমজনতা সাধারণ নাগরিকের পর্যায়ে পড়ে যেতেন। এগুলো কিন্তু চমৎকার বুদ্ধি এবং তীক্ষ্ণ তার দৃষ্টিশক্তি তার এখানে পরিচয় মেলে। এরূপ কঠোর নীতি প্রবর্তন করে সুলতান বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি ও সালতানাতের কর্তৃত্ব পুনরুদ্ধার করেন। এবার আমরা একটু চলে আসি রক্তপাত ও কঠোর নীতি সম্পর্কে ব্যাখ্যা। এই প্রশ্নটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি এবং সালতানাতের সংহতি বিধান সুদৃঢ়করণ ও সালতানাতের ক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিরাক্রমণ থেকে সাম্রাজ্যকে
রক্ষার জন্য সুলতান গিয়াসউদ্দিন বলবন রক্তপাত ও কঠোরনীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেন। গিয়াসউদ্দিন বলবনের সময়ে তুর্কি অভিজাতদের ষড়যন্ত্র এবং বৈদেশিক শত্রুর আক্রমণ মারাত্মক রূপ ধারণ করে। তিনি ষড়যন্ত্র পরায়ণ অভিজাতদের দমনের জন্য কঠোর শাসননীতি গ্রহণ করেন। তাছাড়া মঙ্গোলদের আক্রমণ মোকাবেলা করার জন্য তিনি কঠিন দৃঢ়তার পরিচয় দেন। তিনি পারস্যের রাজদরবারের রীতি ও ঐতিহ্য অনুসরণ করে দরবারের জৌলুস ও চাকচিক্য বৃদ্ধির মাধ্যমে এর প্রতি জনগণের ভয় বিস্তৃত আনুগত্য নিশ্চিত করেন। বিচ্ছিন্নতাবাদ নির্মূল ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান বলবন অত্যন্ত কঠোর ও নির্দয় নীতি গ্রহণ করেন। তার এই নীতি ইতিহাসে রক্তপাত ও কঠোর নীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নামে খ্যাত। তোমরা এটা অনুধাবন, সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পড়বে। এখানে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর বলবনের অধ্যায় তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো দিলাম একটার পর একটা প্রত্যেকটা খুব ভালো করে শিখবে। এরপরে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন। স্বনামধন্য ফাতেমা গার্মেন্টসের চেয়ারম্যানের আকস্মিক মৃত্যুর পর তার শ্বশুর মিস্টার শরীফ চেয়ারম্যান নিযুক্ত হন। দায়িত্ব গ্রহণ করে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সমস্যা মোকাবেলার জন্য তিনি কঠোর নীতি গ্রহণ করেন। অবাধ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তিনি বরখাস্ত করেন এবং চেয়ারম্যানের মর্যাদা বৃদ্ধির জন্য নিজ অফিস কক্ষটি জমকালোভাবে সজ্জিত করেন। প্রশাসনিক শক্তি সম্পর্কে কর্মচারীদের মনে ভীতি সঞ্চার করতে কক্ষে প্রবেশের কড়াকড়ি আরোপ করেন। তিনি অফিসে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করেন, ফলে সর্বক্ষেত্রে তার কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। ফাতেমা গার্মেন্টস পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। কয়ের প্রশ্ন, কার নাম অনুসারে কুতুব মিনারের নামকরণ করা হয়? ক, মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে গিয়াসউদ্দিন বলবন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। খ, উদ্দীপকে মিস্টার শরীফের কঠোর নীতির সাথে দিল্লি সালতানাতের কোন সুলতানের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। খ, উদ্দীপকে মিস্টার শরীফের সাথে উক্ত সুলতানের রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার তুলনামূলক বিশ্লেষণ করো। এটা তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, হোমওয়ার্ক করবে। তোমরা হোমওয়ার্ক করে সবাই আমাকে দেখাবে। এখন আমরা এখানে একটু আসতে চাই যে আমরা বললাম যে স্বনামধন্য ফাতেমা গার্মেন্টস এর চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিলেন যে হঠাৎ করে তিনি কি করলেন? মারা গেলেন। এখন এই যে স্বনামধন্য ফাতেমা গার্মেন্টস এর চেয়ারম্যানের সাথে আমরা কার তুলনা করব? সুলতান মাহমুদের জামাতা নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদ বয়স কম হলেও তিনি তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবনের আগেই মৃত্যুবরণ করেছিলেন, যার জন্য সুলতান মাহমুদ তার পরবর্তী দিল্লি সিংহাসনের উত্তরাধিকারী কাকে নিযুক্ত করে যান? গিয়াসউদ্দিন বলবনকে। আর আমরা দেখলাম যে গিয়াসউদ্দিন বলবন কত বছর বয়সে বসলেন সিংহাসনে? 60 বছর বয়সে তিনি কি করলেন? দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এখন তিনি গিয়াসউদ্দিন বলবন দায়িত্ব গ্রহণ করে কি করলেন? বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এখন এই বিভিন্ন সমস্যাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক হচ্ছে কি 40 চক্র বা 40 দাস গোষ্ঠী, যেটা কি নামে পরিচিত? বন্দেগানি চেহেলগান বা শামসি কৃতদাস বাহিনী নামে
ইতিহাসে পরিচিত। এই 40 চক্রের সদস্য হলেও গিয়াসউদ্দিন বলবন বুঝতে পেরেছিলেন যে যদি এদেরকে এই 40 চক্রকে কঠোর হস্তে দমন করা না যায় তাহলে গিয়াসউদ্দিন বলবনের পক্ষে ক্ষমতায় টিকে থাকা কি হবে অসম্ভব ও দুরূহ হয়ে পড়বে এবং দিল্লি সালতানাতের মর্যাদা এবং দিল্লি সালতানাতকে সুরক্ষিতকরণ এবং সুদৃঢ়করণ এবং সুলতানের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। যার জন্য পরবর্তী সময়ে তিনি কতগুলো কঠিন নীতি প্রণয়ন করেন। এই কঠিন নীতির প্রণয়নগুলোর মধ্যে আমরা দেখি যখনই কঠোর নীতি বলতেছি এই কঠোর নীতির মধ্যে কি আসতেছে বলবনের রক্তপাত কঠোর নীতির মধ্যে আসতেছে কি রক্তপাত ও কঠোর নীতি যেটা হচ্ছে ব্লাড এন্ড আয়রন পলিসি। ব্লাড এন্ড আয়রন পলিসি তোমার লাইন বাই লাইন ধরে ধরে বুঝবে যে কি কি কারণ ছিল। আর আমরা বললাম যে প্রশাসনিক ক্ষেত্রে তিনি কি করেছিলেন যেটা হচ্ছে ভালো বংশের পরিবারের লোকদের তিনি কি কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আর তিনি কি করতেন তিনি নিজের কাজ নিজে সার্বক্ষণিক কি করতেন নজরদারি করতেন এবং সর্বদা কি করতেন তিনি এগুলো কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতেন। সেইরূপ তোমরাও কিন্তু তোমাদের লেখাপড়া সার্বক্ষণিক করবে ঠিকভাবে নজরদারি করবে। আর আমরা এই প্রশ্নটা আমি বলে দিব কয়ের উত্তরটা কার নাম অনুসারে কুতুব মিনারের নামকরণ করা হয় সেটা হচ্ছে যে কুতুবউদ্দিন আইবাকের সময়ে বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুব মিনারের নামকরণ করা হয়। বলে দাও তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা লিখে জানাও বা করো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে ছেলে মেয়েরা তোমরা তোমাদের কোশ্চেন থাকলে এই যে আমি টপিক গুলো পড়লাম এখান থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কি কি জানার আছে তোমাদের বলো তোমাদের কি কি জানার আছে বলো। তোমরা কোনো